আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা মাত্র হিসাব পরীক্ষা শেষ করছো কিন্তু এবং ইন্টারমিডিয়েট পড়ালেখা শুরু করতে চাচ্ছ কিন্তু শুরু করতে পারছো না, আজকের ভিডিওটি তাদের জন্য। অর্থাৎ আমরা আমাদের আজকের ভিডিওতে ভেক্টর সম্পর্কে আলোচনা করবো এবং ভেক্টরের সাথে পরিচিত হব যে তোমরা কীভাবে ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করবে এবং কীভাবে বেসিকগুলো আয়ত্ত করবে, আর তোমরা কীভাবে এই চ্যাপ্টারটা স্টার্ট করতে পারো এবং এই চ্যাপ্টার সম্পর্কে আস্তে ধীরে কীভাবে আগাতে পারো, বেসিক স্ট্রং করতে পারো। আমরা ধীরে ধীরে এভাবে নানা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা টপিকের উপর আমরা ভিডিওর লেকচারের মাধ্যমে আমরা তোমাদের বেসিকগুলো স্ট্রং করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো আমরা আমাদের লেকচার প্রবেশ করি। তো আমাদের লেকচারের নাম ভেক্টর পরিচিতি, তার মানে আমরা আজকে ভেক্টরের সাথে পরিচিত হব। তো ভেক্টরের সাথে পরিচিত হওয়ার আগে আমাদের আগে জানতে হবে যে আসলে ভেক্টর কী। আর আমরা যদি ভেক্টর কী সেটা জানতে চাই, আমাদেরকে আসলে জানতে হবে রাশি কী। কারণ আমরা এতদিন জানি ভেক্টর রাশি, স্কেলার রাশি, কিন্তু আমরা এটা জানি না যে রাশি কী। সো চলো আমরা জানি রাশি কী। অর্থাৎ রাশি ডেফিনেশন যদি আমরা দেই, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। অর্থাৎ এটা ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে যেমন দেখো যে আমরা কী কী পরিমাপ করতে পারি, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, উচ্চতা পরিমাপ করতে পারি, ওজন পরিমাপ করতে পারি। তার মানে প্রত্যেকটা যা যা আমরা পরিমাপ করতে পারি সবই এক একটা রাশি। সো রাশিকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভেক্টর রাশি আর স্কেলার রাশি। তো রাশিকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো যে রাশিকে তুমি ডিফাইন করার জন্য তোমার মান এবং দিক দুইটাই উল্লেখ করা লাগবে। আর স্কেলার রাশি কি? যেটা তুমি ডিফাইন করার জন্য কোনো মানও লাগবে না, জাস্ট মান লাগবে কিন্তু কোনো দিক লাগবে না। অর্থাৎ তুমি শুধুমাত্র মান দ্বারাই ওই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারো। কিন্তু ভেক্টর রাশি কিন্তু তুমি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারবে না, অবশ্যই তোমার ভেক্টর রাশি প্রকাশের জন্য মানও লাগবে এবং দিকও লাগবে। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার ওজন 50 কেজি, আমি যদি তোমাকে বলি তোমার ওজন 50 কেজি, তার মানে কিন্তু এই না যে তোমার ওজন উত্তর দিকে এত কেজি, দক্ষিণ দিকে এত কেজি, পশ্চিম দিকে এত কেজি। সো এরকমই জিনিসটা দেখো, আমরা যখন ওজন ভর আমরা গণনা করি, কাউন্ট করি, তখন কিন্তু আমরা কোনো দিক ডিফাইন করি না। তার মানে দেখো এটা কিন্তু একটা স্কেলার রাশি। আর আমি যদি বলি দেখো আমি একটা ব্লক এদিকে রাখলাম, ব্লকটা এদিকে রাখার ফলে কিন্তু আমি যদি এটাকে 10 নিউটন বল দিই, অর্থাৎ 10 নিউটন বল অ্যাপ্লাই করি এটার উপর, তাহলে কিন্তু ব্লকটা সামনে আগানো শুরু করবে। তার মানে কিন্তু দেখো এটার দিক কিন্তু আনুভূমিকের সাথে। তার মানে দেখো আমার কিন্তু এখানে বলের দিকের উপর ডিপেন্ড করতেছে যে আমাদের ব্লকটা কোন দিকে অগ্রসর হবে। তার মানে দেখো আমাদের অবশ্যই নির্দেশ করতে হবে যে আমি বলটা কোন দিকে অ্যাপ্লাই করছি। অর্থাৎ তুমি যদি বল এখানে নিচ থেকে দাও তাহলে কিন্তু ব্লকটা অবশ্যই উপর দিকে ওঠা শুরু করবে। তার মানে অবশ্যই তোমাকে ব্লকের যদি তুমি সঠিক অবস্থান নির্ণয় করতে চাও, তার মানে তোমার বলের যে সঠিক দিক, ওই দিকটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে তুমি কোন দিকে ফোর্সটা অ্যাপ্লাই করছো। তো আমরা আমাদের নর্মাল আলোচনা থেকে এটা বুঝতে পারলাম ভেক্টর রাশি প্রকাশের জন্য মান প্লাস দিক, আর স্কেলার রাশি প্রকাশের জন্য জাস্ট মান হলেই হয়। তার মানে ভেক্টর রাশি স্কেলার রাশি সম্পর্কে আমরা একবারে নর্মাল ধারণা নিলাম। বিভিন্ন ধরনের ভেক্টর রাশি আছে, বিভিন্ন ধরনের স্কেলার রাশি আছে। আমরা আপাতত একটা এক্সাম্পল দিই, যেমন বল, বেগ, ত্বরণ ইত্যাদি। এগুলো আমরা নর্মাল এসএসসি লেভেলে থাকতেই জানতে পারছি যেগুলো ভেক্টর রাশি, স্কেলার রাশি, যেরকম ভর, দ্রুতি, দূরত্ব ইত্যাদি। এগুলো আমরা নর্মালি জানি, যেগুলো স্কেলার এসএসসি লেভেলে আমরা এই সম্পর্কে জানছি। তো চলো আমরা একটা শর্টকাট জানি
শর্টকাটটা কিরকম, যে আমরা কিন্তু অনেক সময় পরীক্ষা এমসিকিউতে আসে যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। তো ওইসব ক্ষেত্রে কিন্তু আমরা কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। সো আমরা একটা ছন্দের মাধ্যমে আমরা আমাদের সবকটা ভেক্টর রাশিকে মনে রাখার চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা একটা ছন্দ দেখতে পাচ্ছ এদিকে। তো এই ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো যে কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি। যেমন ছন্দটা এরকম যে সাধারণভাবে সব তরুণের টক দই প্রিয়তম। সাধারণ মানে সান্দ্রতার গুণাঙ্ক। এটা আমাদের অধ্যায় 7-এর বিস্তারিত আলোচনা করবো আমরা অধ্যায় 7-এ সান্দ্রতার গুণাঙ্ক সম্পর্কে। আপাতত এটা জেনে রাখা ভালো যে সান্দ্রতার গুণাঙ্ক একটা ভেক্টর রাশি। ভাবে এটা মানে ভরবেগ। বেতে বেগ। শতে সরণ। তরুণের ত্বরণ। টতে টর্ক। কতে কৌণিক ভরবেগ। দতে এটা মনে রাখা একটু টাফ, চৌম্বক দৈর্ঘ্য। এটা সম্পর্কে তোমরা উপরের লেভেলে আরো বিস্তারিত আলোচনা করবে। চুম্বক দৈর্ঘ্য। প্রিয়তম, প্রিতে পৃষ্ঠটান। পৃষ্ঠটান। ততে তল। মতে মন্দন। দেখো আমরা এখানে যা যা পেলাম যে এই ছন্দটাকে ভাঙানোর মাধ্যমে, এর বাইরে যা কিছু আছে সবই কিন্তু স্কেলার রাশি। তার মানে তোমাদের কোশ্চেনে এমসিকিউতে যদি অপশনগুলোর মধ্যে এই ছন্দের ভিতর কোনোটা থাকে ওইটা হবে ভেক্টর রাশি, আর এর বাইরে যা থাকবে তাই স্কেলার রাশি। সো এই ছন্দটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সাধারণভাবে সব তরুণের টক দই প্রিয়তম, যার মাধ্যমে তোমরা খুব সহজেই ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারো যে কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি। এর বাইরে প্রধানত কোনো ভেক্টর রাশি নেই। ধরো ভেক্টর বিভিন্ন প্রকার হয়, তো আমরা এখন বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে আলোচনা করব। যেমন প্রথম যে টাইপ সেটা ছিল স্বাধীন ভেক্টর। তো এই ভেক্টর সম্পর্কে জানার আগে আমরা একটা জিনিস জানি যে ভেক্টরকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো। ভেক্টরকে চাইলে তোমরা এভাবে প্রকাশ করতে পারো, এভাবে প্রকাশ করতে পারো, এইভাবেও প্রকাশ করতে পারো, কিন্তু এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের যত ফিজিক্স বই আছে আমরা সবখানে ভেক্টরকে এইভাবে প্রকাশ করে আসছি। আরেকটা উপায় আছে, সেটা হলো বোল্ড, অর্থাৎ বোল্ড হরফে, যেটা আমাদের খাতায় লেখা অনেক ইম্পসিবল, অর্থাৎ এর একটা সাইড একটু মোটা থাকবে। তো এখন দেখো আমরা নর্মালি এইভাবে প্রকাশ করব আমাদের লেকচারগুলোতে ভেক্টরকে। আর ভেক্টরকে আমরা জ্যামিতিকভাবে কিভাবে প্রকাশ করি সেটা হলো জাস্ট এইভাবে, জাস্ট একটা তীরের মাধ্যমে আমরা একটা ডাইরেকশন বুঝাই। তো এটার মধ্যে তোমার যে ভেক্টরটা যেখান থেকে শুরু হয়েছে এটাকে আমরা বলি স্টার্টিং পয়েন্ট, বা পাদবিন্দু। আর এই যে যেখানে শেষ হয় সেটাকে আমরা বলি এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট বা শীর্ষবিন্দু। সো দেখো এটা তোমার স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ড পয়েন্ট। তো এটা আমরা সবাই নর্মালি দেখে বুঝতে পারছি যে কোনটা স্টার্টিং পয়েন্ট কোনটা এন্ড পয়েন্ট। তো এটা আমরা প্রথমে এটা জানার জন্য, স্বাধীন ভেক্টর জানার জন্য এটা সম্পর্কে ধারণা থাকা ভালো। এখন আসলে স্বাধীন ভেক্টর কি? ধরো একটা ভেক্টর আমরা নিলাম এ ভেক্টর। যদি তোমার কোনো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ কোথা থেকে ভেক্টরটা শুরু হয়েছে সেটা যদি ফিক্সড করা না থাকে আমরা ওই ভেক্টরকে বলি স্বাধীন ভেক্টর। দেখো আমাদের কিন্তু এখানে কোনো স্টার্টিং পয়েন্ট ফিক্সড করা নাই যে ভেক্টরটা এখান থেকে স্টার্ট হয়েছে। আমরা চাইলে কিন্তু ভেক্টরটাকে তোমার নিচ থেকেও স্টার্ট করতে পারি। দেখো এদের ডাইরেকশন কিন্তু একই দিকে হবে,
এবং এদের ভ্যালুও একই হবে। সো এখানে কিন্তু কোনো ফিক্সড করা নাই যে ভেক্টরটা তোমার কোন দিক থেকে স্টার্ট করছি আমরা। হ্যাঁ, ভেক্টরটা কিন্তু অসীম থেকে আসছে, জাস্ট আমাদের ডাইরেকশন একটা বোঝাচ্ছে যে জাস্ট এটা আনুভূমিকের সাথে সমান্তরালভাবে। তো আমরা জাস্ট এখানে ডাইরেকশনের মাধ্যমে এই ভেক্টরটাকে প্রকাশ করতে পারছি, কিন্তু এটা স্টার্টিং পয়েন্ট কোনো ফিক্সড করা নাই। তো এখন দেখো আমরা পরাধীন ভেক্টর যখন জানবো তখন আমরা আসলে বুঝবো যে স্টার্টিং পয়েন্ট আসলে ফিক্সড করে কীভাবে। দেখো, পরাধীন ভেক্টর নাম শুনে তোমরা বুঝতে পারছো যে স্বাধীন ভেক্টরের ঠিক অপোজিটটা এটা, যেটা স্টার্টিং পয়েন্ট ফিক্সড করা থাকবে। তো এটা কিভাবে, ধরো আমরা কোনো বস্তুর অবস্থান যখন নির্ণয় করতে চাবো তখন কিন্তু আমাদের একটা প্রসঙ্গ কাঠামো লাগে, যেটা সম্পর্কে আমরা এসএসসি লেভেলে জানছি যে প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। এটা হতে পারে তোমার স্থানাঙ্ক ব্যবস্থা, যেমন দ্বিমাত্রিক ত্রিমাত্রিক, হতে পারে তোমার কোনো একটা জাস্ট বস্তু অবস্থান নির্ণয়ের জন্য, যা সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করব। তো সেমভাবে আমরা যদি ধরলাম যে একটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, একটা প্রসঙ্গ কাঠামো, যেমন এটা এক্স এক্সিস, ধরলাম এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা ধরলাম যে এই পয়েন্টে একটা ভেক্টর ক্রিয়াশীল, অর্থাৎ সেটা আমরা যদি পি পয়েন্টের অবস্থান নির্ণয় করতে চাই তখন দেখো আমরা কিন্তু মূলবিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এই স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নিয়ে আমরা কিন্তু এই বিন্দুর অবস্থান নির্ণয় করব। অর্থাৎ এই ভেক্টরটার নাম ধরলাম আমরা এ, যেটা আমাদের মূলবিন্দু ওপিকে নির্দেশ করতেছে, অর্থাৎ মূলবিন্দু থেকে এই পয়েন্টের দূরত্বটাকে নির্দেশ করতেছে। সো দেখো এখানে কিন্তু এই ভেক্টরটার যে স্টার্টিং পয়েন্ট সেটা কিন্তু তোমার ফিক্সড করা, অর্থাৎ এটা হলো এই স্থানাঙ্ক ব্যবস্থার মূলবিন্দুতে। তার মানে দেখো আমরা কিন্তু বুঝতে পারছি যে স্বাধীন ভেক্টর আর পরাধীন ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা, এটা স্টার্টিং পয়েন্টটা তোমার ফিক্সড করা, অর্থাৎ কোথা থেকে ভেক্টরটা স্টার্ট হবে সেটা আমাদের যদি আগে থেকে ফিক্সড করা থাকে আমরা ওই ভেক্টরকে বলি পরাধীন ভেক্টর। তো সেমভাবে তোমার পরাধীন ভেক্টর জানার মাধ্যমে আমরা খুব সহজে অবস্থান ভেক্টরও জানতে পারি। অবস্থান ভেক্টর মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি ওই ভেক্টরকে আমরা বলি অবস্থান ভেক্টর। সেমভাবে দেখো আমরা যদি তোমার পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা ওপি ভেক্টরের সাহায্য নিতে পারি, অর্থাৎ ওপি ভেক্টর, এটার মাধ্যমে আমরা কিন্তু পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারছি। অর্থাৎ যে ভেক্টরের ডেফিনেশন যদি আমরা দেই, যে ভেক্টরের সাহায্যে আমরা কোনো বস্তুর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি ওই ভেক্টরকে আমরা বলি অবস্থান ভেক্টর। এটার আরেকটা নাম ব্যাসার্ধ ভেক্টর। তার মানে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কেও জানলাম, অবস্থান ভেক্টর এটার আরেকটা নাম ব্যাসার্ধ ভেক্টর। এখন তুমি দেখো যে পরাধীন ভেক্টর আর অবস্থান ভেক্টর অনেকটা রিলেটেড না, তাও আমরা এটা অনেক কাছাকাছি কনসিডার করে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে জানলাম। তো এখন আমরা আসি যে সদৃশ ভেক্টর কি, বিসদৃশ ভেক্টর কি, এসব সম্পর্কে আমরা জানবো। যেমন দেখো সদৃশ ভেক্টর দেখো সদৃশ ভেক্টর, সমান ভেক্টর, বিসদৃশ ভেক্টর, আমরা এখন এই সম্পর্কে জানবো এগুলো কি। দেখো এর আগে জানার আগে তোমাদের জানতে হবে সমজাতীয় ভেক্টর বলতে আমরা কি বুঝি। দেখো বল এক ধরনের ভেক্টর, ত্বরণ এক ধরনের ভেক্টর, তোমার সরণ এক ধরনের ভেক্টর। এখন তুমি যদি বলের সাথে সরণের ক্যালকুলেশন তুমি মিলাও তাহলে কিন্তু দুইটা কোনো হবে না, কারণ বল এক ধরনের ভেক্টর, সরণ অন্য ধরনের ভেক্টর। তার মানে তুমি যদি দুইটা বল নাও, দুইটা বল ভেক্টর আমরা ধরলাম যে একটা 10 নিউটন বল আর একটা 10 নিউটন বল, তার মানে দেখো দুইটা যে ফোর্স নিলা এই দুইটা কিন্তু সমজাতীয় ভেক্টর। তো আমরা সমজাতীয় ভেক্টর সম্পর্কে বুঝলাম যে বল রিলেটেড যত ভেক্টর আছে সব সমজাতীয় ভেক্টর, সরণ রিলেটেড যত ধরনের ভেক্টর আছে সব সমজাতীয় ভেক্টর। সো এটা কেন বললাম যে সদৃশ ভেক্টর কি, যদি তোমার সমজাতীয় দুইটা ভেক্টরের দিক একই দিকে হয় তাহলে আমরা ওই ভেক্টরকে বলি সদৃশ ভেক্টর। অর্থাৎ দেখো যে আমরা ধরলাম যে একটা ফোর্স আমি নিচে থেকে এইভাবে দিলাম 10 নিউটন, এই ভেক্টরটার নাম আমরা দিলাম এ ভেক্টর, যেটা দিক এই দিকে। তার মানে দেখো আমরা যদি আরেকটা ভেক্টর নেই যেটার নাম দিলাম আমরা বি ভেক্টর, এটার ভ্যালু চেঞ্জ হতে পারে, 15 নিউটন ধরলাম।
কোনো সমস্যা নেই, 10 নিউটন ধরতে পারো, তাও কোনো সমস্যা নেই। তো দেখো দুইটা সমজাতীয় ভেক্টরের কিন্তু দিক একই দিকে, যদি তোমার দিক একই দিকে হয় আমরা ওই ভেক্টরকে বলি সদৃশ ভেক্টর। দিক একই দিকে হওয়া মানে অবশ্যই এরা সমান্তরাল হবে, নর্মালি এরা সমান্তরাল হবে। তো সমান ভেক্টর কি, এটার সাথে আমরা যদি এটা কনসিডার করি তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারি সমান ভেক্টর কি। যদি দুইটা সমজাতীয় ভেক্টরের দিক একই দিকে হয় এবং এদের মানও একই হয় তাহলে আমরা ওই ভেক্টর দুইটাকে বলি সমান ভেক্টর। দেখো এখানে কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টর। আর সমান ভেক্টর কি, ধরলাম এ একটা ভেক্টর যেটার মান 2, সেমভাবে বি একটা ভেক্টর যেটার মান 2। দেখো এদের কিন্তু দিকও একই দিকে, মানও একই, তার মানে আমরা এটা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, অর্থাৎ সমান ভেক্টর। তার মানে দেখো সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না, কিন্তু সমান ভেক্টর কিন্তু একটা সদৃশ ভেক্টর, যে ইনফরমেশনটা আমাদের অনেক জানা দরকার। এখন আসলে বিসদৃশ ভেক্টর কি, বিসদৃশ ভেক্টরও সেম, জাস্ট এটার অপোজিট। দেখো দুইটা ভেক্টরের দিক জাস্ট অপোজিট দিকে হবে। তার মানে দেখো বিসদৃশ ভেক্টর যেরকম ধরলাম এ একটা ভেক্টর যেটা মান ধরলাম আমরা 10, সেমভাবে দেখো এটা সমান্তরালি ডাইরেকশন ঠিক অপোজিট দিকে, অর্থাৎ দুইটাই সমজাতীয় ভেক্টর, দিক অপোজিট দিকে, কিন্তু এদের মান সেম নাও হতে পারে। ধরলাম এটা মান 15 আর এই ভেক্টরটার নাম দিলাম বি। তার মানে দেখো এটা বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টরের ডেফিনেশন আমরা এভাবে দিতে পারি যে দুইটা ভেক্টর যদি তোমার দিক আলাদা হয়, সমজাতীয় দুইটা ভেক্টরের, যদি এরা একই দিক বরাবর ক্রিয়া না করে, অর্থাৎ ঠিক অপোজিট একটা ভেক্টর অপোজিট দিক বরাবর ক্রিয়া করে, আমরা দুইটা ভেক্টরকে বলি বিসদৃশ ভেক্টর। এখন দেখো বিসদৃশ ভেক্টর যখন আমরা জানলাম তখন আমাদের ঋণাত্মক ভেক্টরটা জানা আরো ইজি হয়ে যাবে। তো এটা কিভাবে, দেখো এটার সাথে ওইটা রিলেটেড। যেমন ধরলাম যে আমরা এই বরাবর একটা ভেক্টর ক্রিয়া করতেছে যেটার নাম এ এবং এটার ভ্যালু 10। ভ্যালু বলতে তোমার এটা যে কোনো কিছু হতে পারে, যেরকম সরণ বা বল। তো আমরা জাস্ট ধরে নিলাম এটা ভ্যালু 10 এবং এটা দিক ওইদিকে, ভেক্টরটার নাম এ। তো এখন দেখো ঋণাত্মক ভেক্টর বলতে কি বোঝায়, দেখো সেম মানের ভেক্টর যদি এ ভেক্টর ঠিক অপোজিট দিকে ক্রিয়া করে, তার মানে সেম মানের ভেক্টর এর অপোজিট দিকে, অর্থাৎ ঠিক এ ভেক্টর অপোজিট দিকে মাইনাস এ। দেখো মাইনাস সামনে আমরা আনার মাধ্যমে কিন্তু দেখো ভেক্টরটার দিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যদি তোমার ঠিক অপোজিট দিকে এটার ডাইরেকশন বোঝায় তাহলে কিন্তু আমার সামনে অবশ্যই একটা মাইনাস আনা লাগবে। তো এটার মান কিন্তু তোমার 10ই আছে, কিন্তু দিকটা অন্যদিকে। তার মানে দেখো আমরা যদি মাইনাস এ কে আমরা ধরলাম যে বি ভেক্টর, তার মানে বি ইকুয়াল টু মাইনাস এ। তার মানে দেখো আমরা এটা লিখতে পারি যে বি ভেক্টর এ ভেক্টর ঋণাত্মক ভেক্টর, অর্থাৎ যদি তোমার দুইটা ভেক্টর তোমার ঠিক অপোজিট দিক বরাবর ক্রিয়া করে এবং এদের মান একই হয়, অর্থাৎ দুইটা সমজাতীয় সমমানের দুইটা ভেক্টর যদি ঠিক বিপরীত দিক বরাবর ক্রিয়া করে তাহলে দ্বিতীয় ভেক্টরকে প্রথম ভেক্টরের ঋণাত্মক ভেক্টর বলে। সেমভাবে তোমার এটাও এটার ঋণাত্মক ভেক্টর, এটা তুমি যেভাবে ধরো কোনো সমস্যা নাই। তো দেখো আমরা কিন্তু ঋণাত্মক ভেক্টর আর বিসদৃশ ভেক্টর সম্পর্কে জানলাম। তো একটা জিনিস তুমি এখানে খেয়াল করো যে ঋণাত্মক ভেক্টর কিন্তু একটা বিসদৃশ ভেক্টর, কিন্তু বিসদৃশ ভেক্টর সব বিসদৃশ ভেক্টর কিন্তু ঋণাত্মক ভেক্টর না, কারণ বিসদৃশ ভেক্টরের কিন্তু তোমার অবশ্যই ভ্যালু আনইকুয়াল হতে পারে। তো এখন আমরা জানবো সরণ ভেক্টর। দেখো আমরা এখন সরণ ভেক্টর সম্পর্কে জানবো। সরণ ভেক্টর সম্পর্কে জানার আগে আমরা ধারণা নিয়েছি যে প্রসঙ্গ কাঠামো কি। ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো যেটা দুইটা অক্ষ এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, অর্থাৎ দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো আমরা এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের যে অবস্থান সেগুলো নির্ণয় করব। যেমন ধরো তুমি ফার্স্টে পি পয়েন্টে ছিলে। এখন দেখো তুমি যে ফার্স্টে পি পয়েন্টে ছিলে তার মানে তোমার আগে অবস্থান ভেক্টর কত, অর্থাৎ মূলবিন্দুর সাপেক্ষে কিন্তু তোমার যে আগের অবস্থান ভেক্টর ওপি। তার মানে দেখো তুমি আগে পি পয়েন্টে ছিলে, তোমার অবস্থান পি পয়েন্টে, মানে তোমার আগের যে অবস্থান ভেক্টর অর্থাৎ আগের ব্যাসার্ধ ভেক্টর কিন্তু ওপি। এখন ধরলাম যে তুমি পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে
আসলে তো পি পয়েন্ট থেকে যখন কিউ পয়েন্টে আসছো তোমার কিন্তু পরে অবস্থান ভেক্টরটা কি হয়েছে, ও কিউ। দেখো তো আমাদের যখন অবস্থান হয় তুমি আগে ছিলে এই পয়েন্টে, আসছো এই পয়েন্টে, তো দেখো তোমার স্মরণ কতটুকু হয়েছে, তুমি আগে এই পয়েন্টে ছিলে পরে এই পয়েন্টে আসছো, তো আমরা তোমার স্মরণ পি কিউ। তার মানে দেখো তোমার স্মরণ কিন্তু পি কিউ, তার মানে আমরা এটা লিখতে পারি যে পি কিউ তোমার স্মরণ আমরা কীভাবে নির্ণয় করি, তোমার শেষ অবস্থান মাইনাস আগে অবস্থান আদি অবস্থান, মানে তুমি শেষে কোন অবস্থানে আছো এটা থেকে যদি আমরা আগে কি কোন অবস্থানে ছিলাম এটা বিয়োগ করলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের স্মরণ কত হয়েছে। তার মানে দেখো আমরা শেষে কোন পয়েন্টে ছিলাম, কিউ পয়েন্টে, তার মানে ও কিউ মাইনাস আগে যে পয়েন্টে ছিলাম পি পয়েন্টে, তো এটার অবস্থান ভেক্টর। তার মানে দুইটা অবস্থানের মধ্যে জাস্ট আমরা পার্থক্যটা ডিফাইন করলাম। তো আমাদের যে ভেক্টরটা আমরা প্রথমে পেয়েছি সেটা হলো স্মরণ ভেক্টর, অর্থাৎ আমাদের কতটুক স্মরণ হয়েছে। সো বন্ধুরা আমরা স্মরণ ভেক্টর সম্পর্কে জানলাম, এখন আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা ভেক্টর সম্পর্কে জানবো যেটার নাম একক ভেক্টর। একক ভেক্টরের ডেফিনেশন যদি তোমরা দাও, এটা একটা কমন একটা ডেফিনেশন যে যদি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা ওই ভেক্টরকে বলি একক ভেক্টর। অর্থাৎ একক ভেক্টর মানে তোমার বোঝায় যে এমন একটা ভেক্টর যেটার মান এক, কিন্তু সেটা কিভাবে, যেমন ধরো এই একটা ভেক্টর দেখো এই ভেক্টরটাকে আমরা 5টা সমান সমান অংশে ভাগ করছি, অর্থাৎ ছোট ছোট 5টা অংশে ভাগ করছি। দেখো একটা এ, দুইটা এ, তিনটা এ, চারটা এ, 5টা এ, অর্থাৎ দেখো 5টা ছোট ছোট অংশে ভাগ করার ফলে আমরা এটা লিখতে পারি যে এ ইকুয়াল টু 5 এ হ্যাট। একক ভেক্টরকে আমরা এ হ্যাট দিয়ে প্রকাশ করি। তো এখন দেখো আমি যদি এই যে ভেক্টরটা এই ভেক্টরটা এটাকে আমরা এটার মান অর্থাৎ 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই এটার একক ভেক্টর। দেখো ভেক্টরের যে মান এটাকে আমরা এভাবে প্রকাশ করি মডুলাস অফ এ ভেক্টর। এখন দেখো এ ভেক্টরকে যদি আমি এটার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা যে ভেক্টরটা পাই সেটা হলো জাস্ট এ হ্যাট। তার মানে দেখো এখানে কিন্তু আমরা জাস্ট যে মানটা পাচ্ছি ওটা কিন্তু জাস্ট একক ভেক্টর। এখন দেখো তুমি যদি 5টা ছোট ছোট এই একক ভেক্টরগুলো একসাথে করো তাহলে কিন্তু আমরা নিট যে ভেক্টরটা পাবো সেটা আমাদের যে প্রধান ভেক্টর ওই ভেক্টরটা। অর্থাৎ আমরা একক ভেক্টর সম্পর্কে জানলাম যে তোমাদের যদি তোমরা কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করো অর্থাৎ তুমি যে ভেক্টরটা পাবা সেটাই একক ভেক্টর। আর একক ভেক্টরের ভ্যালু সবসময় 1ই হয়। এখন আসো নাল বা শূন্য ভেক্টর কি। দেখো আমরা আগে জানছি যে তোমার একটা ভেক্টরকে যখন জ্যামিতিক উপাদানে প্রকাশ করি তখন যেই ফার্স্ট যে পয়েন্ট এটাকে আমরা বলি স্টার্টিং পয়েন্ট, আর আমরা এই যে পয়েন্ট এটাকে আমরা বলি এন্ড পয়েন্ট। সো এখন দেখো যদি তোমার কোনো ভেক্টর এরকম হয় যে যেটার স্টার্টিং পয়েন্ট যেই পয়েন্টে এন্ড পয়েন্টও ঠিক একই পয়েন্টে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট একই, অর্থাৎ দেখো যে শুরুর বিন্দু অর্থাৎ আদি বিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থিত হলে আমরা ওই ভেক্টরের কিন্তু মান আলটিমেটলি 0 হয়, তখন আমরা ওই ভেক্টরকে বলি নাল বা শূন্য ভেক্টর। তার মানে যে ভেক্টরের মান 0 তাকে আমরা বলি নাল বা শূন্য ভেক্টর। অর্থাৎ ওইসব ভেক্টরের তোমার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট একই পয়েন্টের মধ্যেই অবস্থিত থাকে। তো বন্ধুরা আমরা আমাদের আজকে ভিডিওতে ভেক্টর সম্পর্কে বিস্তারিত জানলাম এবং ভেক্টরের যে নর্মাল যে জিনিস নর্মাল বেসিক ভেক্টর বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে জানলাম। তো আমরা আমাদের আগামী ভিডিওতে ভেক্টর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।